পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটাই হচ্ছে সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটা হচ্ছে পার্ট 8। এটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা জানো সেপ্টেম্বর অক্টোবর মাসে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল বা মডেলের টাস্কগুলো ধরে সেগুলো থেকে নাম্বার ছিল কম ছিল, কিন্তু এবার কিন্তু তোমাদের শেষ মডেলের টাস্কে কিন্তু পূর্ণমান 50 মার্কের টোটাল মডেল একটা টাস্ক দেওয়া হয়েছে। এটাই তোমাদের ফাইনাল মডেল একটা টাস্ক। এটা তোমাদের করে উত্তর করে জমা করতে হবে। যাই হোক, চলো প্রথমে তোমাদেরকে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিই, তারপর প্রশ্নের উত্তর পরপর দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একের দাগের 1 × 8 টোটাল 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রতিটা প্রশ্ন কিন্তু 1 মার্ক করে। দেখে নিয়েছো এখানে 1.1, 1.2, 1.3, 1.4, তারপর দেখি দিদিকে 1.4, 1.5, 1.6, 1.7 এবং 1.8 টোটাল 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে চলে আসছে দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে প্রতিটি প্রশ্ন 1 মার্ক করে, গুণিতক 3। আর 3 এর দাগে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্মূল করতে বলে এখানে টোটাল 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রতিটা প্রশ্ন কিন্তু 1 মার্ক করে। এখানে 2টো প্রশ্ন, বাকিগুলো দেখে নাও। এই যে বাকিগুলো, এই 6টা প্রশ্ন টোটাল দেখতে পাচ্ছ। টোটাল 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। তারপর দেখো 4 এর দাগে বলেছে একটি শব্দ অথবা একটি বাক্য উত্তর বলো। এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 1 মার্ক করে, 3 মার্ক। 5 এর দাগে দেখো এখানে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে বলা হয়েছে দেখো এখানে 5 দশমিক থেকে এবং 9টা প্রশ্ন, টোটাল 9টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্ন কিন্তু 2 মার্ক করে, 2, 9, 18 দেখতে পাচ্ছ, 2, 9, 18। আর 6 এর দাগে দেখো টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের প্রশ্ন উত্তর দিতে বলেছে। এগুলো কিন্তু প্রতিটি প্রশ্ন 3 মার্ক করে, 4টি প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে 4, 3, 12। এই হচ্ছে টোটাল তোমাদের 50 নম্বরের প্রশ্নপত্র। দেখেছো? তাহলে তোমাদেরকে প্রশ্নপত্র আমি দেখিয়ে দিলাম। এবার এই প্রশ্নপত্রের উত্তরগুলো সুন্দর করে পড়তে হবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই বইগুলো একটু ভালো করে পড়ো। বইগুলো ভালো করে পড়লেই তুমি নিজে থেকেই লিখতে পারবে। ঠিক আছে, চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করা যায়। উত্তরগুলো পরপর করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, একের দাগের ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি, ভৌত রাশি নয় বলেছে, ভৌত রাশি নয় সেটি হলো ক একটি ন্যাপথালিন বলের ভর, একটি ন্যাপথালিন বলের ভরবেগ, একটি ন্যাপথালিন বলের গন্ধ, একটি ন্যাপথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। উত্তরটা হবে গ একটি ন্যাপথালিন বলের গন্ধ। নিচে যেটি পরিমাপযোগ্য নয়, পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো গ একটি ন্যাপথালিন বলের গন্ধ। পরের প্রশ্ন কি বলেছে দেখে নেই। আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ভর সংখ্যা প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। উত্তরটা হবে ঘ ভর সংখ্যা সমান। আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটা ঠিক তা হলো এর উত্তর ঘ হলো ভর সংখ্যা সমান। ভরবেগের মাত্রীয় সংকেত দেখতে পাচ্ছ, ভরবেগের মাত্রা হিসেবে 3টে দেওয়া আছে দেখতে পাচ্ছ। mlt, খতে বলেছে mlt স্কোয়ার, ml²t আর ml⁻⁻1। উত্তরটা হবে ভরবেগের মাত্রীয় সংকেত হলো ঘ ml⁻⁻1। উত্তরটা হবে ভরবেগের মাত্রীয় সংকেত হলো ml⁻⁻1। পরের প্রশ্ন কি বলেছে, জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো জলের ঘনত্ব, জলের সান্দ্রতা, জলের তাপ পরিবাহিতা, জলের পৃষ্ঠটান। উত্তরটা হবে ঘ জলের পৃষ্ঠটান। জলের পৃষ্ঠটানের জন্য এই ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে। পরে প্রশ্ন, শক্তির মাত্রীয় সংকেত হলো ml²t², ml⁻²t², ml²t², ml⁻²t²। উত্তরটা হবে শক্তির মাত্রীয় সংকেত হলো গ ml²t²। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, কোন স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো nm, nm², n/m² আর n/m। উত্তরটা কি হবে? উত্তরটা হবে ঘ n/m। কোন স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো n/m। আশা করি বুঝতে পেরেছ। 1.7 প্রশ্নটা, গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো N2O5, N2O, NO2, NO। উত্তরটা হবে গ NO2। গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো গ NO2। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হলো। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির
গতিশক্তি সর্বাধিক, স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান, গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম। উত্তরটা হবে খ, স্থিতিশক্তি সর্বাধিক। উত্তরটা হবে খ, স্থিতিশক্তি সর্বাধিক। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। চলে যাচ্ছি এবার 2 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেই। বিস্তৃত দশা, কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কোলাইডীয় মিশ্রণের উদাহরণ হলো ড্যাশ। উত্তর কি লিখবে? উত্তর হলো নদীর ঘোলা জল। উত্তরটা হবে নদীর ঘোলা জল। বিস্তৃত দশা, কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কোলয়েডীয় মিশ্রণ উদাহরণ হলো নদীর ঘোলা জল। পরের প্রশ্ন, জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে ড্যাশ হয়। কি হয়? অবশ্যই লিখবে কম হয়, শুধু লিখবে কম। জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে কম হয়। উত্তর শুধু লিখবে কম। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড বা ওয়াট লিখতে পারো। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড লিখতে পারো অথবা ওয়াট লিখতে পারো। তাহলে জুল পার সেকেন্ড বা ওয়াট, ঠিক আছে। তাহলে 2 থেকে যে টোটাল প্রশ্ন ছিল আমরা এগুলো কমপ্লিট করলাম। এরপর চলে আসছি 3 থেকে প্রশ্ন। কি বলেছে? নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি। এটা একেবারে বাক্যটি হচ্ছে সত্য। আপেক্ষিক ঘনত্ব একটি এককহীনই রাশি। বাক্যটি কীভাবে লিখবে? বাক্যটি হচ্ছে সত্য, ঠিক আছে। পরের প্রশ্ন, একটি বস্তু আর সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে আর সেন্টিমিটার। এটা একেবারে মিথ্যা। উত্তর লিখবে বাক্যটি কী হবে? বাক্যটি হবে মিথ্যা। কারণ কি হবে? কারণ হচ্ছে আর সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করার অর্থ হলো ব্যাসের সমান সরণ, অর্থাৎ 2 আর সেন্টিমিটার সরণ। কারণটা আমি এখানে বলে দিলাম 2 আর সেন্টিমিটার হবে, ঠিক আছে। এই জন্য বাক্যটি এখানে বলা আছে আর সেন্টিমিটার, তার বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, 12 স্কেলের ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিনের পরমাণুর ভর 35.453 ইউ। এটা কি হবে? বাক্যটি সত্য। কেন বলো তো বাক্যটি সত্য কেন? না, কারণ 12 স্কেলে কোনো পরমাণুর ভর হাইড্রোজেনের সাথে তুলনা করা হয় এবং সেই ভরকে ইউ এককে প্রকাশ করা হয়। বুঝতে পেরেছ? তার 3.3-এর উত্তরটি হবে সত্য। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপরে চলে আসছি 3.4-এ। ব্যারোমিটারের পাঠ দ্রুত কমাতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটা উত্তরটা হবে সত্য। কারণ ব্যারোমিটার পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যাবে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। উত্তরটা হবে সত্য, বাক্যটি হলো সত্য। পরের প্রশ্ন, যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার pH >7। অবশ্যই সত্য। এটা লিখবে বাক্যটি হলো সত্য। যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার pH হবে সবসময় >7 থেকে বেশি। উত্তরটা হবে বাক্যটি হবে সত্য, এটাও সত্য লিখবে। কার্য একটি ভেক্টর রাশি, একেবারে ভুল। কার্য একটি হচ্ছে স্কেলার রাশি। উত্তরটা তাহলে কি লিখবে? মিথ্যা। বাক্যটি লিখবে, উত্তরটা হবে বাক্যটি মিথ্যা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 3-এর দাগে যে টোটাল প্রশ্ন ছিল আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কি বলছে দেখো, একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। 4.1-এ এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত? উত্তর এইভাবে লিখবে, এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 × 10⁻³ কেজি। ঠিক আছে, 44 × 10⁻³ কেজি। আশা করি বুঝতে পেরেছ। পরে প্রশ্ন, রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়াং গুণাঙ্কের মান বেশি হবে? উত্তরা লিখবে রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়াং গুণাঙ্কের মান বেশি হবে। ইস্পাতের ইয়াং গুণাঙ্কের মান বেশি হবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন 4.3-এ। একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। উত্তর এইভাবে লিখবে, একটি অ্যাসিড লবণের সংকেত হচ্ছে NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। এটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, 4.3-এর উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি 5-এর দাগের। কি বলছি দেখে নেই। সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1-এ STP-তে হাইড্রোজেনের গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে এসআই এককে এই ঘনত্বের মান নির্ণয় করো। এসআই এককে যখন মান আমরা নির্ণয় করব তখন গ্রামগুলোকে আমি কিসে নিয়ে যাব? কেজিতে নিয়ে যাব। আর লিটারগুলোকে বলে মিশে নেব মিটার নিয়ে যাব। তার জন্য আমি কি করলাম, এই যে প্রথমে আছে গ্রাম পার লিটার, এটা আমি প্রথমে চেঞ্জ করে নিলাম। 1 গ্রাম পার লিটার সমান হবে 1 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, 1 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে উত্তরটা হবে এসআই এককে হাইড্রোজেন গ্যাসের এই ঘনত্ব হবে ওই একই থাকবে 0.0898 কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব। ঠিক আছে, ব্যাস আর কিছু নয়। তাহলে 5.1-এর উত্তর তুমি সুন্দর করে এইভাবে লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, পরের প্রশ্ন কি বলেছে দেখে নেই।
একটি মোলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা হচ্ছে 184। পরমাণুটির ভর সংখ্যা বলা আছে 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো। দেখো এর উত্তরে কীভাবে করবে, দেখো মোলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান হয়, ঠিক আছে, মোলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা কী হয়, সমান হয়। তাই মৌলটির পরমাণুতে প্রোটন আছে কত না 184 ভাজিতক 2, 2 কেন দুজনের সমান আছে বলা আছে, এই জন্য 184 ভাজিতক 2 টি সমান হচ্ছে 92টি। এবারে পরমাণুর নিউট্রন সংখ্যা কত, দেখো পরমাণুর ভর সংখ্যা 235 বলা আছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি পরমাণুর নিউট্রন সংখ্যা কত হবে না পরমাণুর ভর সংখ্যা বিয়োগ পরমাণুর প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা পেয়েছি 92। তাহলে এতে নিউট্রন আছে কত না 235 বিয়োগ 92 অর্থাৎ 143টি। উত্তর হচ্ছে 143টি। তাহলে এতে কটি নিউট্রন আছে না এতে নিউট্রন আছে 143টি। এইভাবে করবে। আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ, আণবিক ওজন দেওয়া আছে 180 আছে, দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো। এটা কীভাবে করবে দেখে নাও। গ্লুকোজের আণবিক ওজন দেওয়া আছে, আণবিক ওজন কত দেওয়া আছে 180 দেওয়া আছে, অর্থাৎ 1 মোল গ্লুকোজ সমান হচ্ছে 180 গ্রাম গ্লুকোজ। 1 মোল গ্লুকোজ মানে কত 180 গ্রাম গ্লুকোজ। তাহলে লিখবে এইভাবে 180 গ্রাম গ্লুকোজ সমান কত হবে 1 মোল গ্লুকোজ। তাহলে 1 গ্রাম গ্লুকোজ সমান কত হবে 1 ডিভাইডেড বাই 180 মোল গ্লুকোজ। আর এখানে চাইছে কি 18 গ্রাম, তাহলে অতএব 18 গ্রাম গ্লুকোজ সমান কত হবে 1 গুণিতক 18 ডিভাইডেড বাই 180। তোমরা যখন লিখবে এইভাবে লিখবে, খাতায় যখন লিখবে 1 গুণিতক 18 পুরোটা নিচে ডিভাইডেড করে দেবে, ডিভাইডেড বাই 180 মোল গ্লুকোজ। এখানে 18 কেটে গেল, তার থাকলো কত 1 বাই 1/10। 1 বাই 1/10 মোল গ্লুকোজ মানে কত 0.1 মোল গ্লুকোজ। তাহলে এখানে লিখবে 0.1 মোল গ্লুকোজ। অত উত্তরে লিখবে উত্তর ওই দ্রবণের মোলার মাত্রা হচ্ছে 0.1 মোল পার লিটার। উত্তর এইভাবে লিখবে ওই দ্রবণের মোলার মাত্রা কত হলো 0.1 মোল পার লিটার। ঠিক আছে, তাহলে এইভাবেই অঙ্কটা সুন্দর করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে 5.4, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে, সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটি উল্লেখ করো। দেখো এর উত্তরে কীভাবে করবে দেখে নাও। প্রথম হচ্ছে বিকারক কী কী আছে না বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ, বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ BaCl2 বিকারক হিসাবে ব্যবহার করতে হবে। প্রথমে বলেছে এখানে একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে না উত্তরটা লিখবে বিকারকটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ অর্থাৎ BaCl2, বেরিয়াম ক্লোরাইডের সূত্রটা হচ্ছে BaCl2 বিকারক হিসাবে ব্যবহার করতে হবে। কার সঙ্গে মিশাবো না লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর লঘু সালফুরিক অ্যাসিড। চলো দেখা যাক, তাহলে লিখবে অতএব লঘু সালফুরিক অ্যাসিড। পরে প্রশ্ন হয় সংশ্লিষ্ট ভৌত পরিবর্তন উল্লেখ করতে, এইভাবে লিখবে লঘু সালফুরিক অ্যাসিড, লঘু সালফুরিক সংকেত H2SO4, জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যে BaCl2 বেরিয়াম ক্লোরাইড BaCl2 দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা অধক্ষে BaSO4 উৎপন্ন হয়। ঠিক আছে, সমীকরণ দেখো H2SO4 যুক্ত BaCl2 সমান কী হবে BaSO4, এটা হচ্ছে সাদা অধক্ষে পড়ছে এই জন্য নিচে তীর চিহ্ন দিলাম, প্লাস 2HCl। আর লঘু HClটা কি লঘু সালফুরিক লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, অতএব লঘু হাইড্রোক্লোরিক HCl এর জলীয় দ্রবণে BaCl2 দ্রবণ যোগ করা কোনো অধক্ষে পড়বে না। বুঝতে পারছো, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl এর সঙ্গে যদি এর জলীয় দ্রবণে যদি BaCl2 দ্রবণ যোগ করি তাতে কোনো অধক্ষেপ পড়বে না, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নতে। কি বলছে এখানে, জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর পোট্রিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো। এই উত্তর কীভাবে লিখবে দেখো, এইভাবে লিখবে জলে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl আয়ন দ্রবীভূত হলে তা Na পজিটিভ মানে প্লাস চিহ্ন ক্যাটায়ন এবং Cl মাইনাস অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়, ফলে সোডিয়াম ক্লোরাইডের জলের মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। অপরদিকে যেহেতু পোট্রিন অণুগুলো অধ্রুবীয় প্রকৃতির, তাই জলে পোট্রিন অণু দ্রবীভূত করলে পোট্রিনের অণুগুলো জলের মধ্যে বিভাজিত হয়ে বৃহৎ বা ক্ষুদ্র অণুতে পরিণত হয়, ফলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তাহলে 5 প্রশ্নের উত্তরটা কিন্তু সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্নতে। কোনো বস্তুর ভর m, কোনো বস্তুর ভর দেওয়া আছে ছোট হাতের m এবং গতিশক্তি দেওয়া আছে বড় হাতের E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হচ্ছে 2me হোল টু দি পাওয়ার m। ঠিক আছে, এটা কীভাবে করবে এটা দেখে নাও, আমি এখানে করে দিয়েছি, আমি বলে দিচ্ছি একটু মধ্যে দেখে নাও। প্রশ্নানুসারে বস্তুটির ভর দেওয়া আছে কত ছোট হাতের m, প্রশ্নানুসারে বস্তুটির ভর দেওয়া আছে ছোট হাতের m দেওয়া আছে, দেখো ভর বলা বস্তুর ভর বলা ছোট হাতের m এবং গতিশক্তি E দেওয়া আছে। তাহলে লিখলাম প্রশ্নানুসারে বস্তুটির ভর হচ্ছে ছোট হাতের m এবং গতিশক্তি হচ্ছে E। ধরে নিচ্ছি বস্তুটির বেগ হচ্ছে v ছোট হাতের v।
তাহলে অতএব বস্তুটির গতিশক্তি কত? অতএব বস্তুটির গতিশক্তি সমান ই সমান হাফ অফ এম ভি স্কোয়ার। গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে ই সমান হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি ভি স্কোয়ার সমান কত হলো? 2e ডিভাইডেড বাই এম, 2e ডিভাইডেড বাই এম, বা ভি সমান হচ্ছে √2e ডিভাইডেড বাই এম। ঠিক আছে, √2e ডিভাইডেড বাই এম। এবারে বস্তুটির ভরবেগ কত? না বস্তুটির ভরবেগ হচ্ছে পি সমান এম গুণিতক ভি। বস্তুটির ভরবেগ সূত্র হচ্ছে পি সমান এম গুণিতক ভি। তাহলে সমান কত হলো? এম গুণিতক ভি মানে এটা পেয়ে এলাম √2e বাই এম। তাহলে এটা আমি যদি √টা ভিতর এমটা যদি √এর ভিতর ঢুকিয়ে দিলাম কত? এম স্কোয়ার হবে। তাহলে লিখলাম 2e গুণিতক এম স্কোয়ার ডিভাইডেড বাই এম। এখানে লিখলাম 2e, এটা হচ্ছে 2e গুণিতক এমটাকে যখন বর্গমূলের ভিতরে ঢোকাবো তাহলে আমি এম স্কোয়ার করে দিলাম, এখানে এম স্কোয়ার ডিভাইডেড বাই এম। তাহলে এখানে একটা এম কেটে যাবে, তাহলে তো ভিতরে থাকছে কি না 2me অর্থাৎ 2me হোল টু দি পাওয়ার হাফ। তাহলে অতএব বস্তুটি ভরবেগ কত হলো? না 2me হোল টু দি পাওয়ার হাফ। এইভাবে অঙ্কটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে তোমরা একটু মন দিয়ে দেখে নাও, সংখ্যাগুলো আমি বারবার করে বলে যাচ্ছি, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে। ওকে, চলো এবার চলে যাই পরের প্রশ্নতে। কি বলছি দেখো, সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করা যায়? দেখো এর উত্তর তোমাকে এইভাবে লিখতে হবে। 100 বা তার বেশি পাতলা কাগজগুলিকে 2 আঙ্গুলে চেপে ধরে সাধারণ স্কেল দিয়ে পাতাগুলির বেধ বিভিন্ন জায়গায় মেপে নিয়ে তা থেকে গড় বেধ নির্ণয় করতে হবে। গড় বেধকে পাতার সংখ্যা n দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে। অর্থাৎ একটি পাতার বেধ সমান কি হবে? গড় বেধ ব্র্যাকেটের মধ্যে x ডিভাইডেড বাই পাতার সংখ্যা ব্র্যাকেটের মধ্যে ছোট হাতের n। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এটা লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্ন নিয়ে। 5.8 কি বলছি দেখে নিই। আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হন? দেখো এই উত্তর এইভাবে লিখবে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কতগুলি সিদ্ধান্তে উপনীত হন? 1. যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে যায়, সেহেতু বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থান শূন্য, অর্থাৎ পরমাণুর নিরেট নয়। পরমাণুটা কি? নিরেট নয়। 2. 20,000-এর মধ্যে একটি কণা যে পথে যায় আবার সেই পথেই ফিরে আসে, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত আলফা কণা আর একটি ঋণাত্মক আধানের বিকর্ষণের জন্য ফিরে আসে। এই ঋণাত্মক আধান পরমাণুর খুব কম আয়তন দখল করে থাকে এবং পরমাণুর সমস্ত ভর ওই স্থানে কেন্দ্রীভূত হয়। রাদারফোর্ড পরমাণুর ভেতরে এই ক্ষুদ্র অংশের নাম দেন নিউক্লিয়াস। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। তার গতিশক্তির সূত্র জানো, হাফ অফ এম ভি স্কোয়ার। সেই সূত্রে বসাবো। তার গতিশক্তির সময় কি হয়? গতিশক্তির সময় হাফ এম মানে ভর গুণিত গতিবেগের স্কোয়ার, মানে এটা গতিবেগের স্কোয়ার। তাহলে হাফ গুণিতক ভর দেওয়া আছে 1 মিটার আর গতিবেগ দেওয়া আছে 1 কিলোগ্রাম ভরের বলেছে, ভর দেওয়া আছে 1, আর এখানে গতিবেগ কত বলেছে? বস্তুর গতিবেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এখানে 1 স্কোয়ার। তাহলে 1 কিলো কত হবে? হাফ মানে কত হচ্ছে? 1/2 মানে হচ্ছে 0.5 জুল। তাহলে গতিশক্তি সূত্রটি হবে 0.5 জুল। এইটুকু করলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে চলে যাচ্ছি 6 দাগের প্রশ্নগুলো করতে। 5 দাগের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 6 দাগের উত্তরটা দেখে নেব। 6 দাগের উত্তর কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছিল। ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। ট্রেনটি থামতে কত সময় লাগবে নির্ণয় করো। এই অঙ্কটা দেখো খুবই সোজা, আমি পরপর করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক বেগ ব্র্যাকেটের মধ্যে লিখবে ইউ সমান কত দেওয়া আছে? 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 60 কিলোমিটারকে নিয়ে এলাম, 1 কিলোমিটার মিটার নিয়ে গেলে কত? 1 কিলোমিটার সমান কত মিটার? 1000। তাহলে 60 গুণিতক 60,000 হলো। আর এখানে নিচে আছে কত? ঘন্টা। ঘন্টাকে আমি যদি সেকেন্ডে নিয়ে যাই, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 36 সেকেন্ড। এই 36টা দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে ভাগ করলে কত হবে? মিটার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো দুটো শূন্য কেটে গেল, 6 কাটলাম, 6 36, তাহলে উপর হয়ে গেল 100 ডিভাইডেড বাই 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রাথমিক বেগের মানটা কত পেলাম? 100/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর এখানে অন্তিম বেগটা কি বলা আছে? ব্রেক কষা হবে, অন্তিম বেগ ভি সমান 0। মন্দন এ সমান দিয়েছে, বলা আছে মন্দনটা কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার সময়টা আমাকে বের করতে বলেছে, তাহলে সময় ব্যাকের মধ্যে টি সমান জিজ্ঞাসা দিলাম। আমরা জানি ভি সমান ইউ মাইনাস এটি, মন্দন যেহেতু হয়েছে ভি সমান ইউ মাইনাস এটি। তাহলে এবার ভির মানটা তো 0, ইউর মানটা আমরা পেলাম 100/6 মিটার পার সেকেন্ড। তাহলে 100/6 -1, আর এর মান হচ্ছে মন্দন 1 দেওয়া আছে আর টি।
তাহলে টি সমান এখান থেকে পেয়েছে কত 100/6। কাটাকাটি যদি করি 2 কাটলে 2 3 6 2 5 10 50 মানে 50/3। 50/3 মানে কত হচ্ছে 16.2/3। 50/3 মানে 16.2/3। অর্থাৎ উত্তরটা লিখবে এইভাবে, ট্রেনটি থামতে 16.2/3 সেকেন্ড সময় লাগবে। উত্তর বুঝতে পারছো? উত্তরটা লিখবে ট্রেনটি থামতে 16.2/3 সেকেন্ড সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছ, কোনো অসুবিধা নেই। এইভাবে সুন্দর করে এই অঙ্কটা করে ফেলবে। এর পরের অঙ্ক দেখো 6.2 কি বলেছে দেখো, একটি জৈব যৌগের ভর অনুপাত দেওয়া আছে 0.031% ফসফরাস আছে। যদি এই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো। তোমাকে দেওয়া আছে পির মান হচ্ছে 31। ঠিক আছে, যৌগটির একটির অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো? দেখো একটু ভালো করে বুঝে নেবে, একটু আবছা লাগছে আমি জানি, কিন্তু উত্তরটা এইভাবে পরপর বলে যাচ্ছে, এটা দেখে নাও। প্রথম উত্তরটা এইভাবে লিখবে, প্রশ্নানুসারে, এখানে লিখবে প্রশ্নানুসারে জৈব যৌগে ভর অনুপাত দেওয়া আছে কত 0.031% ফসফরাস আছে। ঠিক আছে, আবার বলছি, প্রশ্ন অনুসারে জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। এবার লিখবে আমরা বলতে পারি 0.031 গ্রাম ফসফরাস আছে 100 গ্রাম জৈব যৌগ, 1% আছে, তাহলে 0.031 গ্রাম ফসফরাস আছে 100 গ্রাম জৈব যৌগে। তাহলে 1 গ্রাম ফসফরাস আছে কত 100 ডিভাইডেড বাই 0.0, ওই কি নিয়ম করলাম 0.031 গ্রাম জৈব যৌগে। তাহলে কত হতে 31, এই ফসফরাস 31 বলা আছে, তাহলে 31 গ্রাম ফসফরাস আছে কত, তাহলে 100 গুণিতক 31 ডিভাইডেড বাই 0.031। তাহলে দশমিক আমি তুলে দিলাম এবং 31 দিয়ে কেটে দিলাম, এখানে দশমিক তুলে দেওয়া মানে কতগুলো হবে 3টে শূন্য, মানে একের পিঠে 3টে শূন্য, 3টে শূন্য, এখানে 2টো শূন্য, টোটাল কত হলো 5টা শূন্য। দেখো একের পিঠে টোটাল 5টা শূন্য গ্রাম। তাহলে আমাদের বেরোলো কত, এই একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 1 লাখ গ্রাম। এবারে ফসফরাসের আণবিক ভর দেওয়া আছে 31, ফসফরাসের আণবিক ভর কত আছে 31। তাহলে অতএব যৌগের মোলার ভর কত হবে, যৌগের মোলার ভর হবে 1 লাখ গ্রাম। তাহলে এবারে দেখো অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী যৌগটিতে, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী যৌগটিতে 6.023 গুণিতক 10⁻23 টি অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। 6.023 গুণিতক 10⁻23 অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে একটি অণুর আয়তন কত হবে না 22.4 ডিভাইডেড বাই 6.023 গুণিতক 10⁻23 লিটার। তাই এটা কাটাকাটি করার পর উত্তরটা আসবে কত 3.72 গুণিতক 10⁻23 লিটার। ঠিক আছে, তাহলে এইভাবে উত্তরটাকে তোমরা করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, যে জায়গাটা অসুবিধা হবে মনে হয় সেই জায়গাটা উল্লেখ করে দেবে। যদি কোনো সমস্যা হয় আমি চেষ্টা করব বলে দেওয়ার জন্য। ওকে, চলো চলে যাই পরের প্রশ্নতে। কি বলছে দেখো, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে দেওয়া আছে ছোট হাতের এম, বড় হাতের এম। বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি তা নির্ণয় করতে বলেছে। দেখো এই উত্তরে এইভাবেই করবে। দেখো প্রদত্ত হালকা বস্তুর ভর দেওয়া আছে ছোট হাতের এম, আর প্রদত্ত ভারী বস্তুর ভর দেওয়া আছে বড় হাতের এম। ধরে নিচ্ছি দুটি বস্তুর ভরবেগ হচ্ছে একই পি, ধরি দুটি বস্তুর ভরবেগ ধরে নিচ্ছি পি। এবার হালকা বস্তুর গতিশক্তি সূত্র কি, হালকা বস্তুর গতিশক্তি হলো E1, ধরে নিচ্ছি হালকা বস্তুর গতিশক্তি E1 সমান কি হবে পি ডিভাইডেড বাই 2m। ঠিক আছে, আর ভারী বস্তুর গতিশক্তি কত হবে E2 সমান কত হবে পি ডিভাইডেড বাই 2m। পি ডিভাইডেড বাই একটা 2 ইন্টু ছোট হাতের এম, আর পি ডিভাইডেড বাই ছোট হাতের আর 2 ইন্টু বড় হাতের এম। এবারে হালকা বস্তুর গতিশক্তি অনুপাত ভারী বস্তুর গতিশক্তি, তার হালকা বস্তুর গতিশক্তি কত না পি ডিভাইডেড বাই 2 ছোট হাতের এম অনুপাত পি ডিভাইডেড বাই 2 ইন্টু বড় হাতের এম। এবার উপরের পি উপরে কেটে গেল আর নিচের 2 কেটে গেল, তাহলে থাকলো কত 1 বাই ছোট হাতের এম অনুপাত 1 বাই বড় হাতের এম। এবার উভয় পক্ষে যদি বড় হাতের এম ছোট হাতের গুণ করি তাহলে কি বাড়াচ্ছে না বড় হাতের এম অনুপাত ছোট হাতের এম। যেহেতু এমটা ছোট হাতের এম থেকে বেশি, কারণ এখানে বলাই আছে, এই যে বলা আছে ভারী বস্তুর ভরবেগ বেশি বলা আছে, তার যেহেতু বড় হাতের এমটা ছোট হাতের বেশি, তাই এখান থেকে কি পেয়ে যাচ্ছি না E1 গ্রেটার দ্যান E2, মানে E1টা কার থেকে বেশি E2 থেকে বেশি, অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তিটা বেশি। এই যে না এটা E1টা কি হালকা বস্তুর গতিশক্তি আর E2টা কি না ভারী বস্তুর গতিশক্তি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি হালকা বস্তুর গতিশক্তিটা বেশি। বুঝতে পেরেছো আশা করি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, ব্যাস এইভাবে করবে। শেষ কোশ্চেন 6.4-এর নিচের প্রতিটির একটি করে উদাহরণ দাও। কতে বলেছে অভিকর্ষ বল কাজ করছে, খতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, আর গতে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না। প্রথম উত্তরটা কতে লিখবে, একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। ঠিক আছে, আর খতে একটি বস্তুকে উপরের দিকে তোলা হচ্ছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে। আর গতে
এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেঁটে গেল। এক্ষেত্রে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না, কারণ অভিকর্ষ বল ও সুটকেসের স্মরণ পরস্পর লম্ব। বুঝতে পেরেছো? এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, এবং বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।